ওয়েলকাম টু 4 পাই আইডিয়াস। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমার আলোচ্য বিষয় বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স। এই আলোচনাটা মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বেশি কার্যকরী যারা এইচএসে সায়েন্স নিচ্ছ কিন্তু ম্যাথমেটিক্সকে কম্বিনেশন হিসেবে রাখছো না, আর যারা ম্যাথমেটিক্সকে কম্বিনেশন হিসেবে রাখছো তাদের ক্ষেত্রেও প্রাথমিকভাবে ততটাই উপযোগী। কেন না, এখনই তো ম্যাথমেটিক্সের পুরো সিলেবাসটা কভার করা যাচ্ছে না, কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা পদে পদে পুরো ম্যাথমেটিক্সেরই বেশ কিছু জিনিস লাগবে। তো আজকে আমি সেই বেসিক ম্যাথমেটিক্সটুকুই আলোচনা করব। তো দেখো, প্রথমেই আসি নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র জিনিসটা কিরকম না, কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকেই আমরা নির্দেশতন্ত্র বলি। যেমন ধরো পৃথিবীর গতি, এখানে সূর্য হলো সুবিধাজনক নির্দেশতন্ত্র, তাই সূর্যকে স্থির ধরে নিয়ে পৃথিবীর গতি পর্যালোচনা করা হয়। আবার ট্রেন বা মোটর গাড়ির গতি, এক্ষেত্রে পৃথিবীকে নির্দেশতন্ত্র বা সুবিধাজনক মান ধরে নিয়ে তার সাপেক্ষে তাদের স্থিতি এবং গতিগুলো আমরা পর্যালোচনা করি। অর্থাৎ কখনো পৃথিবী নির্দেশতন্ত্র হতে পারে, কখনো সূর্য হতে পারে, কখনো পৃথিবীর ভেতরে থাকা একটা ট্রেন, একটা বাস, একটা বাড়ি, এগুলো সবই নির্দেশতন্ত্র হতে পারে। তো ফরাসি বিজ্ঞানী ডেকার্টস সর্বপ্রথম কার্টেজীয় নির্দেশতন্ত্রের কথা বলেন। সেই কার্টেজীয় নির্দেশতন্ত্র একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হতে পারে। তো প্রথমে আসি একমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্র বলতে আমরা কি বুঝবো না, একটা একমাত্রিক দেশে বা স্থানে বা একটা সরলরেখা বরাবর যদি কণা গতিশীল হয়ে থাকে, তাহলে সেই কণার কোনো এক মুহূর্তের অবস্থানকে আমরা কিভাবে সূচিত করতে পারি না, ধরো আমি বলছি যে এক্স বরাবর একটা কণা গতিশীল আছে, তাই তো? কোনো এক মুহূর্তে কণাটা এতদূর পর্যন্ত এলো, পি পর্যন্ত এলো। তাহলে ও থেকে পি পর্যন্ত কণাটার গতিটাকে আমরা যে কোঅর্ডিনেট দিয়ে সূচিত করব, সেই কোঅর্ডিনেটটা কি এখানে এক্স। অর্থাৎ শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই বা শুধুমাত্র জেড, এইগুলোকে আমরা কি বলবো, একমাত্রিক নির্দেশতন্ত্র। আবার যখন কোনো একটা কণার গতিকে আমরা এক্স এবং ওয়াই এই একটা তলে আমি বিবেচনা করব, তখন সেটা হয়ে গেল কি আমাদের দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। আচ্ছা, এখানে বলে রাখি, এটা এক্স কমা ওয়াই হতে হবে এমন কোনো মানে নেই। এটা এক্স কমা জেড হতে পারে, এটা এক্স জেড তলে হতে পারে, এটা জেড ওয়াই তলে হতে পারে। অর্থাৎ এইখানের কোনো একটা বিন্দুকে যদি আমি পি বলি, তার কোঅর্ডিনেট হয়ে যাবে কত, এক্স কমা জেড। এইখানের যদি কোনো একটা কোঅর্ডিনেট আমি ভাবি কোনো একটা পয়েন্টকে, তার কোঅর্ডিনেট কত হয়ে যাবে, ওয়াই কমা জেড। এইখানের কোনো একটা বিন্দুকে যদি আমি ভাবি, তার কোঅর্ডিনেট কত হয়ে যাবে, এক্স কমা ওয়াই। এইভাবে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করাটাকে বলবো কি আমরা দ্বিমাত্রিক তলে বা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে ওই বস্তুর অবস্থান। এবার আসি ত্রিমাত্রিক দেশে। তো ত্রিমাত্রিক দেশে ধরো এই দিক বরাবর আমি জেড নিলাম, এই বরাবর আমি ওয়াই নিলাম, আর এই বরাবর আমি এক্স নিলাম। তাহলে এইরকম কোনো একটা জায়গাতে যদি একটা পি একটা বিন্দু থাকে, তো তার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, এইভাবে আমরা সূচিত করি। তাহলে এই এক্স ওয়াই জেড এটা দিয়ে কি করতে পারি, আমরা একটা ত্রিমাত্রিক দেশে কোন একটা কণার অবস্থান নির্ণয় করতে পারি। একমাত্রিক দেশে তার কোঅর্ডিনেট কত হয়ে যাবে, এক্স। দ্বিমাত্রিক দেশে ধরা যাক আমি এক্স ওয়াই তলে নিচ্ছি, ঠিক আছে? এই বরাবর এটা কত, এক্স, বা এটা হয়ে যাবে এক্স, এই বরাবর এটা কত হবে, ওয়াই, তার মানে এটা হয়ে যাবে কত, ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানটাতে মূলত একটা এরকম সমকোণী ত্রিভুজ তৈরি হলো, যার অধিভুজটা আর, আমি হচ্ছে ভূমিটা এক্স, উচ্চতাটা ওয়াই। তাহলে বলতে পারি কত, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর একই রকম ভাবে আমরা
ত্রিমাত্রিক দেশে আর এটা সমান কত লিখতে পারি আমরা, এটা যদি আর হয়ে থাকে তাহলে আর স্কোয়ার সমান কত লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আসছি কি আমরা পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র ধরো এদিকটা এক্স ধরলাম, এদিকটাকে আমি ওয়াই ধরলাম। এইখানে আমি এটা থিটা বললাম, এটা আর, এই পি বিন্দু স্থানাঙ্ক ধরলাম আর কমা থিটা পোলার নির্দেশতন্ত্রে, আর ওই পি বিন্দুটারই কার্টেজিয়ান নির্দেশতন্ত্রে স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে ছবিটাকে যদি আমি একটু এখানটাতে ভালো করে আঁকি, এরকম একটা হলো, তাই তো। তো এই দূরত্বটাতে এক্স, এই দূরত্বটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা থিটা, এটা আর, তাই তো। তাহলে দেখো এক্স বাই আর সমান কত লিখতে পারি, কস থিটা, থিটার বিপরীত বাহু লম্ব। আচ্ছা, ওয়াই বাই আর সমান কত লিখতে পারি, সাইন থিটা। মানে এক্স সমান কত হয়ে গেল আর কস থিটা, ওয়াই সমান হয়ে গেল আর সাইন থিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হতে পারে আমাদের, না আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হয়েছে কত আমাদের, আর স্কোয়ার ইন্টু এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে আর স্কোয়ার। বা সিম্পলি লিখতে পারি কত, আর সমান আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো এক্স সমান এটা আছে, ওয়াই সমান এটা আছে, তাই তো। তাহলে ট্যান থিটা সমান কত লিখতে পারি, না আর সাইন থিটা বাই আর কস থিটা, তার মানে কত হতে পারে, ওয়াই বাই এক্স। এবার তাহলে আমি কি পেলাম, না আর সমান পেলাম কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা সমান পেয়েছি কত, ওয়াই বাই এক্স। এটাকে একটু আরও একটা জিনিস আকারে লেখা যেতে পারে, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন আকারে, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে আর এবং থিটার কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার আমি ত্রিমাত্রিক দেশটা নিয়ে এখন আলোচনা করছি না, ওটা আমি পরে আলোচনা করব। এবার আসছি ভৌত রাশি। দেখো ভৌত রাশি মূলত দুই প্রকার, চলরাশি এবং ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি কোনগুলো, না ধরো 1 2 -1 -1 2 +1, যে কোনো আমাদের, না মূলত এগুলো সংখ্যা। আর এই চলরাশিটা আবার দুটো ভাগে ভাগ হতে পারে, একটা স্বাধীন, অন্যটা অধীন। যেমন মনে করো আমি বলছি কি, যে তোমার বাবা হয়তো মাসে 50,000 টাকা রোজগার করে এবং তার 10% উনি ঠিক করেছেন তোমার পড়াশোনার খাতে ব্যয় করবেন। তাহলে কত ব্যয় করলেন, 5,000 টাকা। আর 10% মানে কত হচ্ছে, 1/10, তাই তো। তাহলে তোমার বাবার ইনকামটাকে যদি আমি এক্স বলি, আর তোমার পেছনে খরচটাকে যদি আমি ওয়াই বলি, তাহলে দেখো ওয়াই সমানুপাতিক এক্স বলছি, অর্থাৎ তোমার বাবার ইনকাম যেমন যেমন বাড়বে তোমার পেছনে খরচও সেরকম সেরকম বাড়বে। এবার কি করেছি, ওয়াই সমান 1/10 ইন্টু এক্স করে দিয়েছি, এইটা হয়ে গেল সমীকরণ। অর্থাৎ একটি স্বাধীন চল ও একটি অধীন চলের মধ্যে সম্পর্ককে বলবো ভেদ, একটি স্বাধীন চল, একটি অধীন চল এবং একটি ধ্রুবক রাশির মধ্যে সম্পর্ককে কি বলবো আমরা, সমীকরণ। এবার দেখো এই চলরাশিগুলোকে আমরা আবার, মানে স্বাধীন অধীন তো হলো, তা বাদ দিয়েও তাহলে এটাকে বাস্তব এবং জটিল
এই দুটো ভাগেও ভাগ করতে পারি। মানে সেটা স্বাধীনও হতে পারে, অধীনও হতে পারে। সমস্ত রকমের চলরাশি বাস্তব হতে পারে, জটিলও হতে পারে। তো এই বাস্তব চলরাশি কোনগুলো? না, যে সমস্ত চলরাশিগুলোর মানগুলো বাস্তব বা বাস্তব সংখ্যা, সেগুলো হচ্ছে বাস্তব চলরাশি। আর যে সমস্ত চলরাশিগুলোর মান কাল্পনিক এবং বাস্তব, এই দুয়ের সমন্বয়ে গঠিত, তারাকে বলবো কি আমরা? জটিল চলরাশি। যেমন মনে করো, বাস্তব চলরাশি যদি আমি বলি এক্স, জটিল চলরাশি যদি আমি বলি জেড, আর এই জটিল চলরাশির মধ্যেকার যে কাল্পনিক অংশটা রয়েছে তাকে যদি বলি আমি ওয়াই, তাহলে বলতে পারি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, কাল্পনিক নাম্বার। তাহলে এই যে আই ওয়াই পার্টটা আছে, এটাকে বলবো কি আমরা? ইমাজিনারি পার্ট। আর এইটাকে বলবো কি আমরা? রিয়েল পার্ট। অর্থাৎ এটা বাস্তব পার্ট, এটা অবাস্তব বা কাল্পনিক, যা বলবে আর কি। তো মনে রাখতে হবে, আমাদের পাঠ্যক্রমে কিন্তু মানে কমপ্লেক্স যে কোয়ান্টিটি বা জেড, এটাকে দিয়ে সূচিত করেছি, সেটা সরাসরি আমাদের ব্যবহার কম আছে, সেটা 12-এ আছে যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি করবো, তা বাদ দিয়ে খুব একটা ব্যবহার নেই। আচ্ছা, এরপর আসছি কি আমি? অপেক্ষক। দেখো, এই অপেক্ষক জিনিসটা ভেদ এবং সমীকরণ দুইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। কোন একটা অপেক্ষক সর্বদা দুটি চলরাশির সমন্বয়ে বা দুটি চলরাশির মধ্যে সম্পর্কযুক্ত বা সম্পর্ক স্থাপন করে। সম্পর্ক যুক্ত না বলে সম্পর্ক স্থাপন বললে আরো ভালো হয়। স্থাপন করে। যাদের মধ্যে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট, একটা হবে কি? ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা হবে স্বাধীন। তো ধরা যাক ওয়াই সমান, আমি বলছি 2x² প্লাস 3x যুক্ত 5, এরকম একটা কিছু আছে। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, বা এটাকে আমরা এফ অফ এক্স আকারেও লিখতে পারি, সমান 2x² প্লাস 3x প্লাস 5। এখন তুমি যদি এক্স কে রিপ্লেস করো জেড দিয়ে, ঠিক আছে, বা তুমি মনে করো এম বললে, যে ওয়াই ইজ এ ফাংশন অফ এম, তাহলে এটা কেমন হয়ে যাবে সমীকরণটা? 2m² প্লাস 3m প্লাস 5, অর্থাৎ এক্স এর জায়গায় তখন এম হয়ে যাবে। অপেক্ষক জিনিসটা কেমন বুঝতে পারছো তো? যদি ওয়াই এক্স এর অপেক্ষক হয় তাহলে এরকম সমীকরণ হলো, যদি ওয়াই এম এর অপেক্ষক হয় তাহলে এক্স এর জায়গায় এম হয়ে যাবে, যদি ওয়াই তোমার অপেক্ষক হয় তাহলে তোমার স্কোয়ার যুক্ত 3 ইন্টু তুমি হয়ে যাবে, তাই তো? মানে এরকম জিনিসটা হবে আর কি। কিন্তু এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি, যে ওয়াই স্কোয়ার সমান ধরে আমি বললাম 4x, ঠিক আছে, বা 4xই ধরলাম ধরো, ঠিক আছে। ওয়াই স্কোয়ার সমান যদি আমাদের 4x হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি, ওয়াই সমান প্লাস মাইনাস √4x সমান প্লাস মাইনাস 2√x। অর্থাৎ ওয়াই এর দুটো মান থাকছে, একটা 2√x, আর একটা হচ্ছে কত? মাইনাস এটা, তাই তো? কিন্তু অপেক্ষকে একটা কথা মনে রাখতে হবে, যে অপেক্ষকীয় সম্পর্ক সর্বদাই এক্স এর, মানে যে কোনো অপেক্ষকীয় সম্পর্কে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান থাকতে হবে। কিন্তু দেখো, যদি ধরো আমি বলছি যে এক্স এর একটা মান এখানে 4, এক্স সমান যদি 4 আমি ভাবি, তাহলে ওয়াই স্কোয়ার সমান 16 হচ্ছে। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? প্লাস মাইনাস 4, মানে ওয়াই এর মান 4 হতে পারে, -4 হতে পারে। তাহলে এটা অপেক্ষক নয়। কিন্তু কিন্তু এই যে রাশিটা, এটাকে আমি এক্স এর অপেক্ষক বলতে পারি, এটাকে আমি আরো একটা এক্স এর অপেক্ষক বললাম। ধরো এটাকে আমি বললাম যে এফ অফ এক্স, এটাকে বললাম জি অফ এক্স। এরা পৃথক পৃথক ভাবে অপেক্ষক। কেন? এখানে এক্স এর একটা মানের জন্য আমরা একটাই মান পাবো, এখানেও এক্স এর একটা মানের জন্য এফ এক্স এর একটাই মান পাবো, তাই তো? কিন্তু ওয়াই স্কোয়ার সমান 4x, এই ক্ষেত্রে কিন্তু এটা সমীকরণ,
অপেক্ষক নয়। দেখো নতি বা প্রবণতা, এটা সরল রেখা এঁকেছি আমি, এদিকে এক্স দিলাম, এদিকে আমি দিলাম কত ওয়াই। এই সরল রেখাটার উপর আমি একটা পি বিন্দু নিলাম, ঠিক আছে। পি বিন্দু স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। আর তারই খুব একটা কাছে আমি একটা বিন্দু নিলাম, যেটা আমি বলছি কত কিউ, যার স্থানাঙ্ক কত এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ডেল্টা মানে খুব ক্ষুদ্র, সেটা তোমরা জানো, অর্থাৎ এটা হলো কত ওয়াই, এটা হলো এক্স, আর এইটা হলো ডেল্টা এক্স। এইখানটাতে এইটুকু অংশ হলো কত আমাদের ডেল্টা ওয়াই, ঠিক আছে। তাহলে নতি কত হয়ে যাবে, নতি মানে হচ্ছে কি ট্যান থিটা, ওইটুকু অংশ যদি আমি ভাবি কত হয়ে যাবে আমাদের ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন ডেল্টা এক্স যদি টেন্স টু জিরো হয়, অর্থাৎ শূন্যের কাছাকাছি যদি মান হয়, তাহলে এই ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কত ডিওয়াই বাই ডিএক্স। ডিটেলটা ম্যাথমেটিক্সে আছে, যদি বলো আমি করিয়ে দিতে পারি, কিন্তু এখন এইটুকু জানলেই হবে। এইবার আমি আসবো ডিফারেন্সিয়েশন। দেখো ডি, এটা বাই ডিএক্স, তো এটাকে বলি কি আমরা ডি ডিএক্স, ঠিক আছে। ডি ডিএক্স অফ ধরো এক্স টু দি পাওয়ার এন, এটা সমান কত হয়ে যাবে, পাওয়ারটা নেমে যাবে গুণ আকারে, এটা কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আর একটা কি হবে, পাওয়ার বাদে যে রাশিটা আছে সেটা, কিন্তু ডিএক্স ডিএক্স কেটে যাবে, তাহলে এটা কত লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার ধরো ডি ডিএক্স ওয়াই টু দি পাওয়ার এন লিখলাম, যেখানে ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের একই হবে এই পার্টটা। আর এখানে কি আছে ওয়াই, ওখানে কি ছিল এক্স, তাহলে এখানে কি লিখেছিলাম এক্স, এখানে কি লিখবো ওয়াই, এইটা হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স আর ডিওয়াই ডিএক্স কাটবে না। ধরো ডি ডিএক্স অফ আমি বললাম 5, কত হবে 0, কারণ 5টা ফাংশন অফ এক্স নয়, অর্থাৎ ডি ডিএক্স অফ এনি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেটা সমান কত হয়ে যাবে 0। আচ্ছা ডি ডিএক্স অফ আমাদের ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম, ধরো কত হয়ে যাবে আমাদের এম ই টু দি পাওয়ার এম এক্স, একটা ডিএক্স ডিএক্স থাকবে, সেটা কেটে যাবে। আচ্ছা ডি ডিএক্স অফ ধরো আমাদের বললাম লগ বেসে ই তারপর এক্স, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সেখানে ব্র্যাকেটগুলো আমি দিতে ভুলে গেছি। লগ বেসেটাকে আমরা এলএন লিখি, কত হয়ে যাবে 1/x। তাহলে ধরো আমি ডি ডিএক্স অফ এলএন ওয়াই, যেখানে ওয়াইটা ফাংশন অফ এক্স, কত হয়ে যাবে সেটা আমাদের 1/y হবে। আর কি হয়ে যাবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। কেন, এইখানেও তো ছিল ডিএক্স বাই ডিএক্স, ডিএক্স বাই ডিএক্স কেটে যাচ্ছিল বলে ওটা লিখছিলাম না। আচ্ছা নেক্সট আসছি আমি ত্রিকোণমিতিক ফাংশনগুলো কেমন হবে। ধরো এটা সাইন এক্স আছে, তাহলে এর ডিফারেন্সিয়েশন কেমন হয়ে যাবে, না এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে cos x, d dx অফ cos x, তার ডিফারেন্সিয়েশন কেমন হয়ে যাবে মাইনাস সাইন এক্স। আচ্ছা যদি তোমাদের মনে হয় যে এগুলো কিভাবে হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। আচ্ছা ডি ডিএক্স অফ ট্যান এক্স সেক এক্স কট এক্স কোসেক এক্স, এগুলো আমি একটু পরে করছি,
কেন না, তার আগে আমি আরও একটা জিনিস জানিয়ে দিলে সুবিধা হবে। ধরো ডি ডি এক্স অফ আমি লিখছি কি ইউ ফাংশন অফ এক্স এবং ভি যেটা আরেকটা ফাংশন অফ এক্স। ঠিক আছে, দুটো এক্সের আলাদা আলাদা ফাংশন। কেমনভাবে লিখতে পারি? আচ্ছা, আমরা এখানে যে ফাংশন অফ এক্সটা ওটা লেখা উচিত, কিন্তু আমরা বারবার ব্যবহার করলে ওটা না লিখলেও কোনো সমস্যা কিছু নেই। এখানে একটা এক্স লেখা দরকার, না লিখলেও কোনো সমস্যা কিছু নেই, একবার লিখে দিলেই হয়। এটা যোগ হলো, বিয়োগটা কেমন হয়ে যাবে? যেমন ধর আমি এখনই লিখবো না, বলে দিয়েছি একবার, তাহলে যোগ বা বিয়োগের ডিফারেন্সিয়েশন হলো, তাই তো? এবার দেখো আমি গুণের জন্য করবো। ধরো ডি ডিএক্স করলাম, দুটো রাশি আছে ইউ আর ভি, এদের গুণ আকার আছে, কি হয়ে যাবে না ডি ইউ ডিএক্স হবে ইন্টু ভি হবে প্লাস ডি ভি ডিএক্স হবে, আর ইউটা আগে গুণ হয়ে যাবে, আর কি রইল বাকি ভাগ। এটা কেমন হয়ে যাবে ইউ বাই ভি। এটা হয়ে যায় আমাদের ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। এই যে নিচের রাশিটা আছে এ স্কোয়ার, আর ভাগ হলে এটা মাইনাস হয়। ডি ডিএক্স অফ ইউ বাই ভি সমান আমি কত পেলাম? ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। আচ্ছা, ধরো ইউ সমান সাইন এক্স আর ভি সমান কস এক্স, তাহলে ট্যান এক্স সমান কত হয়ে যাচ্ছে আমাদের? ইউ বাই ভি। ঠিক আছে, তাহলে দেখো ডি ইউ বাই ডিএক্স কত পাবো? কস এক্স। ডিভি বাই ডিএক্স কত পাবো? কসের জন্য মাইনাস সাইন, একটু আগেই করিয়েছি। আচ্ছা, এইবার এখানটাতে বসিয়ে দাও, ডি ডিএক্স অফ ইউ বাই ভি এর জায়গায় লিখে দিলাম ট্যান এক্স, কত হয়ে গেল? কস এক্স, ভি এর মান, ডি ইউ ডিএক্স এর মান কত? কস এক্স মাইনাস ইউ এর মান কত? সাইন এক্স। আচ্ছা, ডিভি ডিএক্স এর মান কত? মাইনাস সাইন এক্স বাই কত আছে? কস এক্স, তাই তো? তাহলে কস স্কোয়ার এক্স, এটা কত হয়ে গেল? কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। বাই কস স্কোয়ার এক্স, তাহলে এটা কত হচ্ছে? 1 বাই কস স্কোয়ার এক্স, তাহলে কত হয়ে গেল এটা আমাদের? সেক স্কোয়ার এক্স। আচ্ছা, তোমরা এইভাবেই কট স্কোয়ারটা বের করতে পারবে। আচ্ছা, তারপর যখন ধরো আমরা ডি ডিএক্স অফ সেক এক্স করবো, সেটা কি করব? ডি ডিএক্স অফ এভাবে লিখব 1 বাই কস এক্স। তাহলে ভাগ আকারে করতে পারো, বা তুমি এইভাবে করতে পারো যে ডি ডিএক্স অফ cos x to the power -1। এটা কিন্তু cos ইনভার্স নয়, তাহলে কত হয়ে যাবে? ডিফারেন্সিয়েশনের জন্য আমি কি দেখিয়েছিলাম? ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কত বলেছিলাম? এন এক্স টু দি পাওয়ার এন -1, আর কত বলেছিলাম? ডিএক্স বাই ইন্টু ডিএক্স, তাই তো? আচ্ছা, তাহলে এখানে সেটাই সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো, এটা -1 হয়ে গেল এনের জায়গায়। আচ্ছা, cos টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে? -1 হচ্ছে, আর কি হচ্ছে? ডি ডিএক্স অফ কত আছে এটা ভেতরটা? এক্স এর জায়গায় cos x, তাহলে কত হচ্ছে? এটা আমাদের মাইনাস, তার মানে প্লাস সাইন এক্স
একটা লিখলাম cos x ইন্টু 1/cos x, মানে tan x ইন্টু sec x। আচ্ছা, এরপর কতগুলো অ্যাপ্রক্সিমেশনে আসবো। যেমন মনে করো sin x, ঠিক আছে, sin x সমান কত লিখতে পারি আমরা, x মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস x টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7। এভাবে অড নাম্বারগুলো হয়ে যাবে, পাওয়ারের অড নাম্বারগুলো, ঠিক আছে। এবার যদি মনে করো এক্স এর মান খুব ক্ষুদ্র হয় বা এক্স টেন্ডস টু 0 হয়, ঠিক আছে, এক্সটাই তো এখানে থিটা, তাহলে এক্স এর মান বা কম, মানে থিটার মান যদি কম হয়, তাহলে কি বলতে পারি আমরা, সাইন এক্স ইজ অলমোস্ট ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এইভাবে লেখা হয়, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল এন মানে হলো এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, এরকম করে কমতে 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 লাস্টে 4 3 2 1, ঠিক আছে। তাহলে ধরো ফ্যাক্টোরিয়াল 3 সমান কত হয়ে যাবে আমাদের, 3 3 মাইনাস 1 3 মাইনাস 2, ঠিক আছে। 3 মাইনাস 3 কিন্তু হবে না, 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6। ফ্যাক্টোরিয়াল 4 সমান কত হয়ে যাবে, 4 ইন্টু 4 মাইনাস 1 4 মাইনাস 2 4 মাইনাস 3, কত হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 3 12 12 2 24, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল মিনিং। আমাদের মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে কত, 0 হয়, আর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে কত, 1 হয়। এর প্রুফগুলো ম্যাথমেটিক্সে আছে, মোটামুটি এখন মনে রাখলেই চলবে। দেখো আমি এখানে বলেছিলাম কি, যে সাইন এক্স ক্যান বি রিটেন অ্যাজ এক্স ফর এক্স টেন্ডস টু 0 এর জন্য, ঠিক আছে, বা এক্স এর মান কম হওয়ার জন্য। একই রকম ভাবে cos x এর একটা এক্সপানশন হয়, তাহলে x এর মান যখন খুব কম, তখন cos x সমান কত হয়ে যাচ্ছে আমাদের, 1। দেখো cos 0 এর ভ্যালু 1 হয় না, তাই তো। আচ্ছা, আর x এর ভ্যালু যদি 0 বস করে দিই, তাহলে দেখো সাইন এক্স সাইন 0 এর ভ্যালু 0 হয়ে যাবে, তাই তো। তাহলে tan x সমান কত লিখতে পারি না, সাইন এক্স বাই cos x, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে কত আমাদের, x/1 মানে কত, x। তাহলে x বা থিটা কম হলে সাইন এক্স সমান tan x লিখতে পারি, আর সমান কত আমাদের, x। আচ্ছা, এরপর আসছি কি আমি, ধরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, যেখানে x ইজ লেস দেন 1, মানে x এর মানটা খুব কম, একের থেকে খুব কম। এইটাকে অ্যাপ্রক্সিমেশনে আমি কেমন ভাবে লিখবো, 1 প্লাস nx। একটা উদাহরণ দিই, ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 আছে, কত লিখবো সেটাকে, 1 মাইনাস 2x। আচ্ছা, 1 প্লাস ধরো 4x আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এরপর এখানে একটা কথা বলি, দেখো সাইন এক্স বা সাইন থিটা সমান আমরা কি জানি বলতো, লম্ব বাই অতিভুজ, তাই তো। তো লম্বটা যদি সেমিতে মাপি, অতিভুজটাও কিসে মাপবো, সেমিতে মাপবো। তাহলে সেমি সেমি কেটে গেলে কি পড়ে থাকবে, এটা একটা পিওরলি সংখ্যা পড়ে থাকবে, তাই তো। তাহলে এই জন্য থিটার কোনো মাত্রা থাকে না, ঠিক আছে। একই রকম ভাবে লগ এক্স, এই এক্সটারও কোনো মাত্রা থাকে না। একই রকম ভাবে ই টু দি পাওয়ার এক্স, এরও কোনো মাত্রা থাকে না। অবকলনের দু একটা উদাহরণ দেখা যাক। আচ্ছা, ধরো এরকম রইল যে y সমান
3x² প্লাস 5x⁴ প্লাস 3 না 3 কনস্ট্যান্ট রাশি তো ওটা আগেই রয়ে গেল, 2টা নামলো, x⁴ 2 - 1 হলো, আর dx/dx ওটা লেখার দরকার নেই, ওটা বোঝার সুবিধার্থে লিখেছিলাম আর কি। 4 এটা কত যাবে 4 - 1, আর এটা কত যেহেতু কনস্ট্যান্ট আছে 0, তাহলে 6 x⁴ 1 প্লাস 20 x³ আচ্ছা, অনেকের মনে হতে পারে যে স্যার এইখানটাতে 0 করলেন আর এইগুলোতে কেন 0 করলেন না, ওটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ধরো y = 6x, তার ডিফারেন্সিয়েশন করছি, সমান আমরা এরকম লিখতে পারি dx অফ, মানে x লিখলাম এখানে লিখলাম 6 যুক্ত 6 dx/dx, ঠিক আছে, স্কয়ার লিখলাম ধরো, তাহলে কত হয়ে গেল x² × 0, এইটা কত হচ্ছে 6 × 2 থাকছে x⁴ 2 - 1, ঠিক আছে, তাহলে কত হবে এটা আমাদের 12 x⁴ 1। এটাকে যদি আমি সরাসরি করতাম কি করতাম 6 × 2 x⁴ 2 - 1, মানে 12 x⁴ 1। তাহলে এই যে পার্টটা, এটাকে না লিখে ডাইরেক্টলি এটা লিখছি। আচ্ছা, এরপর আসছি কি আমরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সমাকলন। আসলে অবকলন এবং সমাকলন এই দুটো না জানলে কোনো কিছুই করা যাবে না, ঠিক আছে। সমাকলনের চিহ্ন হচ্ছে এটা x⁴n, সমাকলনটা হলো কি অবকলনের উল্টো, আর একটা এখানে হবে ধ্রুবক, ওটা বলা সমাকলন ধ্রুবক। এবার একটা উদাহরণ দেখে নিই। আচ্ছা, ইন্টিগ্রেশন dx সমান তো লিখতে পারি 1 × dx সমান x⁴ 0 × dx, তাহলে কত হয়ে যাবে x⁴ 0 + 1 বাই 0 + 1 প্লাস c, তাহলে এটা কত হয়ে গেল x প্লাস c। সিটাকে তুমি নাও লিখতে পারো, সিটাকে তুমি 0 চুজ করতে পারো, ওটা দেখতে হয় বাউন্ডারি কন্ডিশন থেকে। তো আমি আগে কি কি হয় সেটা একটু লিখে দিই। x⁴n dx সমান x⁴n + 1 বাই n + 1 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন 1/x dx সমান কত হয়ে যায় আমাদের log x, মনে আছে ddx অফ log x সমান কত ছিল 1/x। log x এর ডিফারেন্সিয়েশন দেখো, log x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x হচ্ছে, 1/x এর ইন্টিগ্রেশন করলে কি আসছে log x। একই রকম ভাবে e⁻ ± mx dx যদি করি কি হয়ে যাবে, এটা হবে। এবার আসছি আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলো, ঠিক আছে, এখানে একটা করে কনস্ট্যান্ট থাকবে, একই রকম ভাবে ট্যান সেক কোসেক কোসেক কট সবেরই হবে। তো এই দুটো জানলেই হবে, বাকিগুলো এখান থেকে বেরিয়ে চলে আসে, সে আমি শিখিয়ে দেবো। আচ্ছা, এইগুলোকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট সমাকলন। ধরো এইরকম দেওয়া রইল, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, ঠিক আছে, x² dx কত হয়ে যাবে এটা এভাবে লিখবো, আর এখানে কনস্ট্যান্ট দেবো না, কিন্তু ওটা অনির্দিষ্ট সমাকলন, অর্থাৎ যেখানে এই লিমিট দেওয়া নেই। এবার নিয়মটা কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এক্স এর জায়গায় একবার বি কিউব বসাবো মাইনাস এক্স এর জায়গায় একবার এ কিউব বসাবো, থিটা সমান 0 টু বলছি ধরো 45 ডিগ্রি আছে, ঠিক আছে, তুমি ধরো সাইন এক্স
সাইন থিটা ডি থিটা করছো, এক্স এর জায়গায় থিটা লিখেছে আর কি। কত যাবে এটা মাইনাস কস থিটা হয়ে যাবে, থিটা লিমিট কত যাবে 0 to 45 ডিগ্রি মানে π/4, তাই তো? যা আসবে। আচ্ছা ধরো এরকম রইল ইন্টিগ্রেশন 5x² dx 0 to 1, 5 টাকা আগিয়ে দেবো, ঠিক আছে? একক সংখ্যা ওটাকে। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, ধরো ডিভি ডিটি আছে, মানে ভি একটা ফাংশন যাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, ঠিক আছে? ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটিকে আমরা এভাবে লিখতে পারি, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, ঠিক আছে? যেমন মনে করো বুঝি যে 2/5, সেটাকে আমরা কেমন করে লিখতাম 2/4 গুণিত 4/5 লিখতে পারি না, সেরকম জিনিসটা আর কি। তো মোটামুটি এগুলোই ছিল আমার ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ। তো এবার এত কিছু তো শিখলাম, তার তো একটা কার্যকারিতা আছে নাকি? দেখো আমরা ভি কে কি বলি, গতিবেগ। গতিবেগ এটা ধরো সরণকে যদি আমি এস দিয়ে লিখি তাহলে তাকে কি লিখবো ডিএস বাই ডিটি, বা যদি এক্স দিয়ে লিখি ডিএক্স বাই ডিটি। আর ত্বরণ, ত্বরণকে কি লিখবো ডিভি বাই ডিটি, ঠিক আছে? এবার ডিভি বাই ডিটি দেখো ভি সমান কত এসছে আমার ডিএক্স বাই ডিটি বা ডিএস বাই ডিটি, এইটাকে লিখবো আমরা কত d² বাই dt²। একটু এখানটা মাথায় রাখবে, এটা দুটো ডি আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইখানটাতে dt² হয়, ঠিক আছে? ভি সমান ইউ প্লাস এটি, এটা প্রমাণ করতে পেরেছি, ঠিক আছে? তো দেখো এ সমান আমরা কি জানি, ত্বরণ সমান ডিভি বাই ডিটি। এবার ডিভি সমান কত লিখতে পারি এ ইন্টু ডিটি। উভয় পক্ষে সমাকলন করে পাই। এবার দেখো টি সমান 0 সময়ে গতিবেগ কত ছিল ইউ, টি সমান যে কোনো সময় টি এ গতিবেগ কত হয়েছে ভি, তাই তো? তাহলে এই পার্টটা কত হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন ডিভি মানে ইন্টিগ্রেশন ডিএক্স এর মতো, তাই তো? এটা ভি হয়ে গেল, লিমিট কত ইউ আর ভি। আচ্ছা সমান এদিক কত হলো, এটা তো সুষম ত্বরণ মানে কনস্ট্যান্ট, আচ্ছা এটা কত যাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে ভি এর জায়গায় ভি বসবে আর আরেকবার ভি এর জায়গায় ইউ বসবে। এটা কত যাবে এ ইন্টিগ্রেশন ডিটি মানে কত টি, তো 0 to t এ টি মাইনাস 0 মানে কত হলো এটি। তাহলে দেখো ভি সমান কত হলো আমাদের ইউ প্লাস। আবার দেখো আমরা কি পেয়েছি, এ সমান কত পেয়েছি আমরা ডিভি বাই ডিটি। এটাকে একটু কায়দা করে লিখতে পারি তো, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা ডিভি বাই ডিএক্স থাক, ডিএক্স বাই ডিটিকে কি লিখতে পারি ভি তো গতিবেগ, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে ভি ডিভি, এই দুটো পার্টকে বাঁ দিকে নিয়ে চলে আসছে, এটার সঙ্গে এটাকে গুণ করে ডান দিকে নিয়ে আসছি এ ডিএক্স। এবার একই কথা লিখবো উভয় পক্ষে সমাকলন করে পাই, ঠিক আছে? এক্স এর মান কত থেকে শুরু করব 0 থেকে শুরু করব, যেরকম বললাম এস পর্যন্ত। এক্স এর মান যখন 0 অর্থাৎ প্রাথমিক অবস্থাতে বস্তুর বেগ মনে করছি ভি ইউ এবং অন্তিম অবস্থায় বেগ মনে করো বলছি ভি, ঠিক আছে? তাহলে এটার ইন্টিগ্রেশন কত আসবে ভি মানে ভি টু দি পাওয়ার 1 তো, তাই না? তাহলে ভি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 লিমিট কত হয়ে যাবে ইউ ভি সমান এ তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত এক্স
তার লিমিট কত 0 টু এস, এটা কত হয়ে যাবে ভি স্কোয়ার বাই 2 লিমিট ইউভি, লিমিটটাকে এভাবে লেখা হয় আর কি, ঠিক আছে। তার মানে আমার আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কত ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হচ্ছে কত এ ইন্টু এস মাইনাস 0, তাহলে এ ইন্টু এস, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কত হয়ে গেল 2s, বা ভি স্কোয়ার সমান কত হয়ে গেল ইউ স্কোয়ার প্লাস 2s। আর একটা কি আছে আমাদের সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। তো দেখো ভি সমান কত আমাদের ডিএস বাই ডিটি। ওকে, তাহলে ডিএস সমান লিখতে পারি কত ভি ডিটি, আবার ভি সমান কত ইউ প্লাস এটি, তো তাকে ডিটি দিয়ে গুণ করছি, এর উভয় পক্ষে সমাকলন করে পাই কত এটি, টি এর ভ্যালু কত 0 সময়, তখন অতিক্রান্ত দূরত্ব 0, টি যখন যে কোনো সময় টি তখন অতিক্রান্ত দূরত্ব চেস, তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে কত হয়ে গেল আমাদের এস হয়, লিমিটটা 0 টু এস সমান কত এটা 0 টু টি, এস মাইনাস 0 সমান ইউ টি মাইনাস 0 প্লাস এ বাই 2 টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আচ্ছা, এই বাদ দিয়েও কিছু কিছু জিনিস আমি এখনো অবধি বলিনি ম্যাথমেটিক্সে, সেগুলো যখন আমি বাকি চ্যাপ্টারগুলো পড়া প্রয়োজন সাপেক্ষে সেগুলো আমি পড়ে দেবো, কিন্তু আপাতত যেটুকু বললাম এটা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে অভ্যাস করতে হবে।